লিসেনার্স, প্রত্যেকটা জানাজার নামাজই আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আমি প্রায় জানাজার নামাজ পড়ি, তবে জানাজার নামাজ শেষে যখন লাশটার চেহারা দেখানো হয় তখন চলে আসি, কারণ লাশের চেহারা দেখলে আমার রাতে ঘুম হয় না। ছোটবেলায় একবার একটা লাশের মুখ দেখে এক সপ্তাহ রাতে ঘুমাতে পারিনি। তো মসজিদের মাইকে শুনতে পেলাম আজ সকাল 11টায় নাকি জানাজার নামাজ আছে, করিম মিয়া মারা গেছেন। যদিও লোকটাকে চিনি না, তা অজু করে জানাজার নামাজ পড়তে চলে গেলাম মসজিদে। দেখলাম মাত্র 11:15 বাজে, আরও 15 মিনিট পর জানাজা শুরু হবে। সামনে একটা খাটিয়া রাখা ছিল, খাটিয়ার পাশে লোকটার আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছিল। তো হঠাৎ আমার পাশে একটা বৃদ্ধ লোক এসে দাঁড়ালো, পরনে সাদা জুব্বা, মুখ ভর্তি দাড়ি, শ্যামরগের চেহারা। এসেই খাটিয়ার দিকে তাকিয়ে আমাকে বলল, মৃত্যু কতটা ভয়ঙ্কর তাই না? একদিন আমাদের সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমি হঠাৎ কিছু না বুঝেই বললাম, আচ্ছা, যে লোকটা মারা গেছে তুমি তাকে কি চেনো? আমি বললাম, না, তবে নাম শুনেছি করিম মিয়া। লোকটা তখন বলল, আমি তাকে চিনতাম, ও আজ বড় বিপদে পড়েছে। উনি তো মারা গেছেন, বিপদে পড়বেন কিভাবে? আর শুনেছি উনি নাকি নিয়মিত নামাজ পড়তেন, তাহলে তো কোনো বিপদ নেই। তা ঠিক, অন্য একটা বিপদ রয়েছে ওনার। জানাজার পূর্বে মুর্দার সকল ঋণ পরিশোধ করতে হয়। তবে লোকটা এখনো ঋণী। বাজারের মোড়ের ওই চায়ের দোকানদার, ওর কাছে 20 টাকা পাবে। আর ঋণী ব্যক্তিদের শাস্তি অনেক ভয়ানক হয়। তা ঠিক, তবে আপনি জানলেন কিভাবে উনি যে বিপদে পড়েছেন আর ওনার ঋণের কথা? সেটা তুমি পরে জানতে পারবে। এখন লোকটার উপকার করো এবং এই ঋণটার সম্পর্কে তার ছেলেকে অবগত করো। ওইখানে ওনার ছেলে দাঁড়িয়ে আছে। আমি আসলে কিছুই বুঝতে পারলাম না, শুধু মনে হচ্ছিল এই মৃত ব্যক্তিটাকে সাহায্য করা উচিত। আমি ওনার ছেলেকে সব কথা বললাম, ওনার 20 টাকা ঋণের কথা। উনি জানতে চাইলেন, আচ্ছা তুমি জানলে কিভাবে? একটা বৃদ্ধ লোক এসে আমাকে বলল। তখন উনি আমাকে 20 টাকা দিয়ে অনুরোধ করলেন টাকাটা চাওয়ালাকে দিয়ে পরিশোধ করতে। জানাজার নামাজের আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। আমি দ্রুত গিয়ে সেই চাওয়ালাকে 20 টাকা দিয়ে আসলাম। চাওয়ালা বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম, তবে লোকটা বড় ভালো ছিল গো। আমি আবার মসজিদে ফিরে আসলাম, দেখি জানাজার নামাজ শুরু হবে। তবে আশেপাশে সেই দাড়িওয়ালা জুব্বা পরা লোকটাকে অনেক খুঁজলাম, তবে পেলাম না। তবে এটা ভেবে ভালো লাগলো, লোকটার জন্য একটা মৃত ব্যক্তির ঋণ তো পরিশোধ করতে পারলাম। তবে লোকটা এই কথাগুলো কিভাবে জানলো তা আর জানা হলো না। জানাজার শেষে লোকটার লাশের মুখ দেখতে ভিড় করলো সবাই। আমার যথারীতি ভয় শুরু হয়ে গেল, তবে তাও ভয়ে ভয়ে লোকটার লাশ দেখতে অগ্রসর হলাম। লাশটার মুখ দেখে তো আমার চোখ কপালে উঠার দশা। এইটা তো সেই লোকটার লাশ যে একটু আগে আমার কাছে এসে ঋণটা শোধ করার কথা বলেছিল। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে নাইমা আহমেদ। তার ভাষায় ঘটনাটা শেয়ার করছি। আমার বাবা একজন আর্মি ছিলেন, তাই না চাওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। বর্তমানে আমরা এখন যশোরে আছি, কিন্তু যে ঘটনাটি আমি আপনাদের শেয়ার করতে চাই সেটি ঘটেছিল 6 বছর আগে। তখন আমরা ছিলাম বগুড়াতে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গেছিল। তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া নিতে হয়। আর সেই জায়গাটা ছিল একটা ভয়ানক জায়গা, যে জায়গাটা আমি খুব ভয় পেতাম। বাবা যে জায়গাটি ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের পাশে। সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম, কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি হয় না। তারপরও ইচ্ছা না থাকার সত্ত্বেও সেখানে যেতে হলো। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম ওই কবরস্থান সম্পর্কে, যা মনে হলে আমার গা এখনো শিউরে ওঠে। ওই কবরস্থানটি ছিল অন্যরকম। মূলত আগে ওইখানে একটি বাঁশঝাড় ছিল, তারপর বাঁশ কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে। নতুন বাসার মধ্যে যেখানে আমার রুমের জানালা ছিল, সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালো মতো দেখা যেত। সেদিন ছিল গরমকাল। অতিরিক্ত গরম পড়ার কারণে জানলা খুলে রেখেছিলাম।
জানলা খুলে রেখেই আমি ঘুমাচ্ছিলাম। তখন মাঝরাতে হঠাৎ ঝড় শুরু হয়। তখন আমার ঘুম ভেঙে যায়। জানালাটি বন্ধ করার জন্য আমি জানালার পাশে গেলাম। হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানের দিকে। এতই অন্ধকার ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুব ভয়ানক লাগছিল কবরস্থানটি। তারপর হঠাৎ করেই চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় ভালো দেখা যাচ্ছিল না সেখানে কি হচ্ছে। তারপরও ভালো মতো দেখার চেষ্টা করছিলাম। দেখি সেই কবরের মাটি ক্রমেই ঝরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে কবর খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎ একটি হাত উঠে এলো। আস্তে আস্তে সেখান থেকে একটি মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল। সেটি ছিল অনেক বড়। সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল। আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল জানালা লাগিয়ে দৌড়ে মার কাছে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু দেখারও খুব ইচ্ছা হচ্ছিল। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ানক ঘটনা আমার সাথে ঘটতে চলছে। কিছুক্ষণ এরকম চলার পর সেটি হঠাৎ আমার জানালার দিকে তাকালো। জানালার পাশে যে কবরটা ছিল সেটির দিকে আসতে লাগলো। এতে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সেটির মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ বিদ্যুতের আলো পড়ায় সেটির মুখটা দেখতে পেলাম। আমি যা দেখলাম তা কখনোই আমি আশা করিনি। আমার সমস্ত শরীর একদম ঠান্ডা হতে লাগলো, কারণ সেটির মুখ ছিল রক্তমাখা এক বীভৎস মুখ। আমি সেখানে স্থির হয়ে গেলাম। আমার নড়ার কোনো শক্তি ছিল না। জানালাটা লাগার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কতক্ষণ এইভাবে চলার পর আমি মাটিতে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে দেখি মা বসে আছে। মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান ছিলাম। সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো কি হয়েছিল, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। আমি কখনোই এই ঘটনা ভুলতে পারবো না। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা গত পরশুদিন রাতে ঘটে যাওয়া একটি ঘটনা। যাই হোক, এইবার মূল প্রসঙ্গে আসা যাক। 4 থেকে 5 দিন আগে আমি আমার রুমে শুয়ে আছি। যেহেতু নিচতলায় থাকি, তাই বাড়ির পাশ দিয়ে কারা যায় বা কারা আসে তা সহজেই দেখতে পাই। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ একটা লোককে আসতে দেখলাম। কেন যেন ওনাকে একটু আলাদা টাইপের মনে হলো, তাই খুব ভালো করে খেয়াল করলাম। বয়স 45 থেকে 50-এর মধ্যে হবে। মুখে বড় বড় দাড়ি, হাতে একটা ব্যাগ। আমাকে চমকে দিয়ে হঠাৎ জানালা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে বলল, ছেলের পড়ালেখা ভালো হবে, সকল বিপদ আপদ থেকে দূরে থাকবে, দে এইবার সিন্নি দে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে এমন কিছু কিছু ভণ্ড থাকে যারা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় সিন্নির জন্য আর টাকা পয়সা চায়। আমি ওনার আচরণে কিছুটা বিরক্ত হলাম। তারপর যথেষ্ট ভদ্র ভাষায় বললাম, আমরা তো সিন্নি দেই না, আপনি অন্য বাড়ি যান। এইবার লোকটা একটু খেপে গিয়ে রাগী গলায় বললেন, তাহলে 17 টাকা দে। কিন্তু আমার তখন এমন অবস্থা যে আমার কাছে 1 টাকাও নেই, তার উপর বাসায়ও কেউ নেই। তাই আমি ওনাকে বুঝিয়ে বলার জন্য বললাম, দেখেন আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আর বাসায়ও কেউ নেই, তাহলে কিভাবে আপনাকে টাকা দিব বলুন। লোকটা ঠিক 17 টাকায় কেন চাইলো মাথায় ঢুকছিল না। লোকটার কথা শুনে আরো মেজাজ খারাপ হলো। আমাকে রেগে রেগে বলল, দিলি না, দিস কিন্তু। মাথা তখন রাগে টকবক করে ফুটছে। তারপরও আমি গলা শান্ত রেখে বললাম, মাফ করেন, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, তাই দিতে পারছি না। এইবার লোকটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, যা করলি দেখিস এই ঠেলা সামলাতে পারবি তো। কথাটা বলে লোকটা খুব দ্রুত চলে গেল। আমি সাথে সাথে রুম থেকে বের হয়ে কাউকে দেখতে পেলাম না। পাশের বাসার এক আন্টি বারান্দায় ছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আন্টি, এইমাত্র একটা লোক এসেছিল এইদিকে, কিন্তু বের হয়ে দেখলাম না, কোন দিকে গেছে বলতে পারবেন? উনি বলেন, না তো, কাউকে তো যেতে দেখিনি আমি। আন্টি অনেকক্ষণ যাবৎ বারান্দায় ছিলেন, কেউ আসলে ওনার দেখতে পারার কথা। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, একটু রাগ করলাম। এই ঘটনাটি দুপুর 2টার দিকে ঘটে। ওই রাতটা ভালো মতনই কাটলাম। রাত 2টার দিকে একবার ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু এরপর আবার আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন রাত 2টা থেকে 2টা 30টার মাঝে আমার ঘুম ভেঙে যায়।
ঠিক স্বপ্নে না বাস্তবে বলতে পারছি না, তবে কে যেন আমার পাটা ধরে নাড়ানোর চেষ্টা করছে। পাটা এমনভাবে না রাখতে চাচ্ছে যেন আমার নাক আমার পায়ের বৃদ্ধ আঙ্গুল বরাবর হয়, মানে সোজা লাইনে। কিন্তু আমি শক্ত করে রাখলাম পাটা, কোনো মতেই নড়াতে দিব না। এরপর হঠাৎ মনে হলো কে যেন টান দিয়ে আমার কোল বালিশটা আমার কাছ থেকে সরিয়ে নিল এবং আমাকে জড়িয়ে ধরে উপরের দিকে টানতে চেষ্টা করলো। আমার গায়ের সব পশম পরপর করে দাঁড়িয়ে গেল, প্রচণ্ড ঘামছিলাম আমি। তারপর হঠাৎ আমার মনে হলো আমার মাথাটা আমার বালিশে আছে, কিন্তু বাকি দেহ পুরোপুরি বাতাসে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি অনেক কষ্টে আস্তে আস্তে চোখ খুললাম, দেখলাম কারেন্ট নেই, কিন্তু আইপিএসে ফ্যান চলতেছে এবং একটা ছোট বাল্ব জ্বলতেছে। আমি টের পেলাম যে কেউ যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তখন সম্পূর্ণ সচেতন, পুরোপুরি টের পাচ্ছি মাথায় হাত বুলানোর ব্যাপারটা। হঠাৎ হাতটা আমার মাথা থেকে নেমে গলার দিকে আসতে লাগলো। আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে আর চোখে আমার পিছনে দেখলাম সেই সিন্নিওয়ালা লোকটা হাসতেছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি ভয়ে দিশেহারা হয়ে বাম হাত দিয়ে সজোরে ওনার দিকে একটা ঘুষি মারলাম, কিন্তু আমাকে আর বেশি অবাক করে দিয়ে সেই হাতটা ওনার দেহ কেটে বেরিয়ে গেল। আমি অনেকটা বাতাসে ঘুষি মারলে যেমন হয় তেমন অবস্থা। আমি প্রচণ্ড ভয়ে জোরে চিৎকার করে উঠি। সাথে সাথে পাশের রুম থেকে আমার ভাইয়া আর পরিবারের বাকি সবাই ছুটে এলো আমাকে শান্ত করার জন্য। কিছুক্ষণ সময় দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি আস্তে আস্তে সব খুলে বলতে লাগলাম। ঠিক সেই সময়ে একটা প্রচণ্ড জোরে শব্দ হলো এবং সেটা আমরা সবাই শুনতে পেলাম। সেদিন আমি আমার ভাইয়ের পাশেই ঘুমাই। তারপর আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি আমাকে দোয়া পড়ে দেন। এখন আমি মোটামুটি সুস্থ আছি। তবে জোর গোড়ায় এতটুকু বলতে পারি যে ওই দিন আমি ওই লোকটাকে দেখেছি এবং তা পরিপূর্ণ স্বজ্ঞানে। ভুল হবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ব্যাপারটা কেন এমন হলো তা আমি আজও মিলাতে পারছি না। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটা আমার জীবনে ঘটেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হচ্ছে আমার এক আপা এবং চাচি, মানে আপার মা। বিশাল বাড়িতে একা থাকতেন। আপার কোনো ভাই ছিল না এবং বোনও ছিল না। চাচা থাকতেন সৌদি আরবে। বিশাল বড় বাড়িতে আপা এবং চাচি ছাড়া অন্য কেউ থাকতো না। ধানের মৌসুম হলে একজন মমিসিংহা রাখা হতো। আমাদের এলাকায় ময়মনসিংহ থেকে আসা কাজের মানুষদের ওই নামেই ডাকা হতো। তখন ধানের মৌসুম ছিল। কাজের লোকটাও বাড়িতে ছিল। ওর জন্য আলাদা ঘরের বন্দোবস্ত ছিল। একদিন রাত 10টা হবে এমন সময় দুইজন লোক এসে বলল তারা বিপদে পড়েছে, তারা এক রাত থাকতে চায়। গ্রামের বাড়িতে এটা কোনো বিষয় না। কোনো লোক বিপদে পড়লে তাকে সব বাড়িতেই থাকতে দেওয়া হতো। লোক দুটিকেও থাকতে দেওয়া হলো। মূল ঘরে যেহেতু দুইজন নারী ছাড়া আর কেউ ছিল না, তাই কাজের লোকটির সাথেই তাদের দুজনকে থাকতে দেওয়া হয়। আপার ইন্টার পরীক্ষা ছিল, তিনি রাত জেগে পড়তেন। রাত তখন 12টা বাজে। এমন সময় তিনি অদ্ভুত কিছু শব্দ শুনতে পান। উনি শব্দটাকে তেমন পাত্তা না দিয়ে পড়তে থাকেন। শব্দটা ক্রমেই বাড়ছে। একটা সময় উনি শুনতে পান কসাই যে রকম করে গরুর মাংস কেটে এরকম করে কেউ মাংস জাতীয় কিছু একটা কাটছে। সাথে সাথে মানুষের কান্নারও একটা শব্দ পান। আপা ভয় পেয়ে গেলেন। সাথে সাথে চাচিকে ঘুম থেকে তুললেন। চাচি এবং আপা মিলে শব্দটা শোনার চেষ্টা করেন। উনি স্পষ্ট শুনতে পেলেন কেউ কসাইয়ের মতো করে মাংস কাটছে। একটা লোকের তীব্র চিৎকার ভেসে আসছে। কান পেতে চিন্তা করতে লাগলেন শব্দটা কোথায় থেকে আসছে। কান পেতেই বুঝলেন কাজের লোকটি যে ঘরে থাকে সেই ঘর থেকেই শব্দটা আসছে। তৎক্ষণাৎ মনে পড়ল আজকে বাড়িতে দুইজন অতিথি এসেছিল, তাদের থাকতেও দেওয়া হয়েছিল পাশের ঘরেই। চাচি ডরভয়হীন মহিলা ছিলেন। তিনি নাকি জিন ভূত তাড়াতেন এরকম একটা কথা প্রচলিত ছিল। তিনি ঘর থেকে বাহির হয়ে এলেন। আপা বারবার বলছিল যেন ঘর থেকে বাহির না হয়। চাচি ঘর থেকে বাইর হয়ে পাশের ঘরে যেখানে কাজের লোকটা থাকে সেখানে গিয়ে দেখেন দরজা খোলা। তিনি দরজার ফাঁক দিয়ে উকি মারেন। উকি মেরে যা দেখলেন তাতে ওনার অজ্ঞান হয়ে যাওয়ার কথা। উনি কেন অজ্ঞান হলেন না তা কেউ বলতে পারে না। উনি গিয়ে দেখলেন লোক দুইটা কসাইয়ের মতো কাজের লোকটার মাংস কেটে খাচ্ছে।
কসাই যেরকম করে চামড়া ছোলে মাংস খায়, তারাও সেরকম করেই কাজের লোকটার শরীর থেকে মাংস কেটে কেটে খাচ্ছে। লোকটা কয়েকটা চিৎকার দিয়েই হয়তো মারা গেছে। চাচি দেখতে লাগলেন ওরা মাংস খেয়ে শরীরের হাড় খাচ্ছে। হাড়ের প্রতিটা শব্দ চাচি শুনছেন। এত জোরে জোরে হাড় চিবুচ্ছে, মনে হচ্ছে পুরো গ্রাম জেগে উঠবে। ওদের খাওয়া শেষে দরজা দিয়ে বাহির হয়ে চাচিকে বললেন, যা দেখছস তা কারো কাছে বলবি না, বললে অবস্থা খারাপ করে দিব। তোর কপাল ভালো, আমাদের আলাদা করে না দিলে তোর আর তোর মেয়ের উপর দিয়েই যাইতো। একদম চুপ মাইরা থাকবি। এরপর চাচির কি হলো তা চাচি বলতে পারে না। আপা এত দেরি হচ্ছে দেখে ঘর থেকে বাহির হলো, চাচিকে খুঁজতে লাগলো। আপা জানতো চাচি অনেক সময় রাতে ঘুম না আসলে হাঁটাহাঁটি করত, তবুও আজকে আপার কাছে অন্যরকম লাগছে। একটু পরে চাচি ফিরে আসলেন। চাচি আপাকে কিছু না বলে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। আপা চাচিকে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, কিন্তু চাচি কোনো কিছু বলতেই রাজি নয়। সকালবেলা আপার জোরাজুরিতে চাচি সব ঘটনা খুলে বললেন। আপা ভয়ে কাবু হয়ে যায়। সকাল হতেই একটা খবর গ্রামে রটে যায়। গ্রামের পাশের রাস্তার ধারে গ্রামবাসীর কবর ছিল, সেখানে নাকি একটা মৃত লাশ পাওয়া যায়। সবার নিকট ছড়িয়ে পড়ে যে কবর থেকে রাক্ষস নাকি বের হয়ে এসেছে। কবরের পাশ দিয়ে যাওয়া লোকদের ধরে রাক্ষস খেয়ে ফেলে। চাচি খবরটি শুনে সেই ঘরে চলে যায়। যে ঘরে কাজের লোকটা ছিল কোনো চিহ্নই দেখতে পান না। গতকালের ঘটনার কিছুই আলামত খুঁজে পান না। কাজের লোকটিকেও পাওয়া যায় না। যারা মৌসুমের সময় কাজ করতে আসতো তাদের নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। তারা কাজ শেষে কখন চলে যেত আবার কখন আসতো তা নিয়ে কেউ মাথা ঘামাতো না। চাচি কাজের ছেলেটাকে নিয়ে মাথা ঘামাতে লাগলেন। অনেক খুঁজেও কাজের ছেলেটাকে পাওয়া গেল না। তিনি কবরের পাশে গেলেন, গিয়ে দেখেন গতকাল রাতের হাড্ডিগুলি যেমন লোকটিকে খেতে দেখেছেন ঠিক তেমনি তিনি ওইখান থেকে এসেছে। গ্রামবাসীকে গতকালের ঘটনাটি বললেন। গ্রামের কেউ বিশ্বাস করতে চাইল না তাদের কথা। ঘুমের ঘুরে কি না কি দেখছেন। কবরের পাশে মৃত লোকটি কে প্রশ্ন করলে কেউ বলতে পারে না। সবার নিকট ছড়িয়েছে রাক্ষস কবর থেকে বের হয়েছে। কোন সময় যে কাউকে খেয়ে ফেলতে পারে। সবাইকে সাবধান করা হয়, ছোট বাচ্চাদের বেশি সাবধান করা হয়। চাচি ঠিকানা নিয়ে কাজের লোকটির বাড়িতে গেলেন। গিয়ে শোনেন তার কেউ নেই। সে কোথায় থাকে কোথায় যায় তা কেউ জানে না, সুতরাং তাকে নিয়ে কেউ মাথা ঘামাতে চাইল না। ঘটনাটা এখানেই শেষ নয়, কয়েকদিন পরের ঘটনা। চাচির দূর সম্পর্কের এক ভাই আগের রাতের মতোই 10টার দিকে আসে। ঘটনাটা একটু খুলে বলা দরকার। রাত 10টা বাজে। আপা পড়ছিল, এমন সময় দরজায় একটা শব্দ হলো। আপা কয়েকদিন আগের ঘটনাতে এমনিতেই ভয়ে ছিলেন। চাচিও কেমন যেন ভয়ে মিউরে গেল। দরজা খুলল না। আবার একসাথে 3টা শব্দ হলো, এরপর 5টি, 7টি, 9টি শব্দ হলো। কেউ দরজা খুলতে গেল না। বাইরে থেকে চীনা পরিচিত একটা শব্দ আসলো, বুবু। মা তখন বললেন কে? বাইরে থেকে লোকটা বলল, বুবু দরজা খোল। তোমাদের কি হয়েছে? দরজা খুলে দেখা গেল আপার মায়ের দূর সম্পর্কের এক ভাই, আপার মামা হয়। আপা এবং চাচি মামাকে দেখে খুবই খুশি হলেন। ঘটনাটির পর থেকে একা একা থাকতে বাড়িতে ভয় পেতেন। একজন পুরুষ মানুষ থাকলে ভালো হয়। মামাকে দেখে আপা অনেক খুশি হলেন। রাতের খাওয়া দাওয়া একসাথে হলো। মা সমস্ত ঘটনা খুলে বললেন। আপার কাছে মামাকে কেমন জানি সন্দেহ হলো। পায়ের দিকে তাকালে পা দেখতে পাচ্ছেন না, কখনো পা উল্টা দেখেন আবার কখনো ঠিকই দেখেন। রাতের খাবারের সময় দেখেন উল্টা হাতে ভাত খাচ্ছে। চাচির এদিকে কোনো খেয়াল ছিল না। নিজের ভাইকে পেয়ে এ কথা সেই কথা বিভিন্ন কথা বলতে লাগলেন। আপা নিজেকে সান্ত্বনা দিলেন, হয়তো কয়েকদিন আগের ঘটনার জন্যই এমনটা ঘটছে। তেমন গুরুত্ব না দিয়ে পড়তে বসলেন। মামাকে বাইরের ঘরে পাঠানো যায় না, তিনি মেইন ঘরেই থেকে গেলেন। রাত ঠিক 12টা হবে। আগের দিনের মতো শব্দ শুনলেন। আপার ভয়ে শরীর কাঁপতে লাগলো। মামাকে রাতেই সন্দেহ হয়েছিল। আপার সাথে সাথেই চিৎকার দিয়ে উঠলেন। শব্দটা বাড়ছেই। আলগা বাড়ি, সুতরাং আপার চিৎকার শুনে কেউ আসবে না। আপা নিজেকে সামলাতে পারছিলেন না। আপার মনে হতে থাকে কাজের লোকের মতো মায়ের অবস্থা হতে পারে। যে করেই হোক মাকে বাঁচাতে হবে। টর্চ লাইট এবং লোহার রড নিয়ে মায়ের রুমে গেলেন।
গিয়ে দেখেন মামারূপী মানুষটা মায়ের উপরে বসা। আপা চট করে লাইট জ্বালালেন, হাতের রডটা নিয়ে এগিয়ে গেলেন। মামারূপী মানুষটা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। মায়ের অবস্থা তখন খারাপ, ওনাকে ওই রাতেই হাসপাতালে নেওয়া হলো। উনি কয়েকদিন মৃত্যুর সাথে লড়ে মারা গেলেন। কেউ ঘটনাটা বিশ্বাস করতে চাইল না, এমনকি ডাক্তারও না। ডাক্তার বললেন হার্ট অ্যাটাকের মৃত্যু হয়েছে, বয়স হয়েছিল, সামলাতে পারেননি। কাউকে বিশ্বাস করানো যায়নি মার মৃত্যু হয়েছে অশুভ জিনের হাতে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি ঘটে একজন লঞ্চ ড্রাইভারের সাথে, তবে বর্তমানে তিনি ট্যাক্সি চালান। ওই ঘটনার পর থেকে তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন। ঘটনাটি 90-এর দশকের। তিনি ঢাকা টু বরিশাল রোডে লঞ্চ চালাতেন। তো একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসলেন, কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালে যাবেন। তিনি লঞ্চটি ঘাটে রাখে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে একজন লোক এসে ওনাকে ডাকলেন এবং লোকটি ওনাকে বললেন একটি লাশ লঞ্চ দিয়ে নিয়ে যেতে হবে। ড্রাইভার সাহেব তখন বললেন, দেখেন, লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী আসা নেওয়া করি, আপনি যদি লাশ লঞ্চে নিয়ে যেতে চান তাহলে তো কোনো যাত্রী লঞ্চে উঠবে না। লোকটি তখন বলল, আমি রিজার্ভ লঞ্চ নিব, আপনার সব টাকা আমি দিব। ড্রাইভার তখন বলল, ওকে ঠিক আছে, আমার টাকা পাইলেই হইল। লোকটিকে ড্রাইভার বললেন, লাশ কখন নিয়ে আসবেন? লোকটি বলল, সন্ধ্যা 6টার দিকে। লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে উঠালেন। যখন লাশটিকে লঞ্চে উঠানো হলো, ড্রাইভার তখন খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠল এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে। ড্রাইভার বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই নিলেন। আসল ঘটনা শুরু হয় 11টার পর থেকে। যথারীতি লঞ্চ চলছে। বলে রাখা ভালো, ড্রাইভারের স্মোক করার অভ্যাস ছিল, তাই তিনি সিগারেট খাচ্ছিলেন এবং ড্রাইভ করছিলেন। তখন তিনি একটা বিষয় খেয়াল করেন, তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। আর ড্রাইভিং রুমে ছিল একটা জানালা। তিনি জানালা খুললেন এবং বাহিরে তাকালেন। তিনি দেখলেন বাহিরেও সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখতে পারছেন না। কিন্তু এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ রাতটা ছিল চাঁদনি রাত। তিনি আরও একটা বিষয় খেয়াল করলেন, তার আশেপাশে কোনো নৌকা ট্রলার নেই। তিনি মনে মনে ভাবলেন, অন্যদিন তো অনেক নৌকা, অনেক লাইট আলো থাকে কাজ, আজ এমন কেন হচ্ছে? তখন তিনি তার লঞ্চের টর্চ লাইটটা অন করলেন, যেটি বেশি অন্ধকারের সময় অন করা হয়। কিন্তু তিনি এতে অবাক হলেন, কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার ছিল। হঠাৎ তিনি শুনতে পায় বাহিরে অনেক কোলাহল। তাই তিনি তার রুমের দরজা খুলে বাহিরের দিকে তাকালেন, আর যা দেখলেন তিনি তা দেখেই পুরাই ফ্রিজ হয়ে গেলেন। তিনি দেখলেন 20 থেকে 25 জন লোক তার সামনে, অর্থাৎ লঞ্চের উপরে হাঁটছে, দৌড়াচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে লোকগুলো যেন পাগল। লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই। তাদের মুখ ছিল খুবই বিবর্ষ, বিদঘুটে পরনে ছিল সাদা কাপড়। লোকগুলোর অবস্থা এমন ছিল যে কোনো ত্রাণ বিতরণের সময় মানুষ যেমন হইচই করে, কার আগে নিবে, ঠিক সেই রকম। তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হলেন এবং দেখলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল সাজানোর জন্য, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখে বেলের তারটা কাটা। এখানে আরও বড় ধাক্কা খান তিনি। ইঞ্জিন রুম থেকে যখন তিনি বের হয়ে আসবেন তখন তিনি খেয়াল করেন একটি সাদা কাপড়ে মোড়ানো কি যেন তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটি হলো সেই লাশটি যেটিকে তার লঞ্চে উঠানো হয়েছিল। তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে তার লঞ্চের স্টাফদের কেবিনের দিকে ছুটে যায় এবং তার স্টাফদের ডাকতে থাকে। স্টাফরা বের হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করেন লাশ কই, কিন্তু স্টাফরা বলে লাশ তো কফিনের ভিতরে, জায়গাটা জায়গায় আছে। সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান, গিয়ে দেখে সবই ঠিক আছে, আলো জ্বলছে, কোথাও কোনো কোলাহল নেই। তবে তিনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো রাত প্রায় 3টা বাজে আর লঞ্চটিও অলরেডি পদ্মা প্রায় পার হয়ে গেছে। এখানে 11টা থেকে 3টার মাঝে 4 ঘন্টা সময়, আর লঞ্চটি ছিল মেঘনায়, কিভাবে পদ্মা পার হয়ে গেল তিনি কিছুই মিলাতে পারছিলেন না। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হতে পারত। লঞ্চ যথারীতি এগিয়ে যাচ্ছে, হঠাৎ ভোলার কাছাকাছি এসে লঞ্চটি থেমে যায়। তিনি খেয়াল করে দেখেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকিয়ে গেছে, কিন্তু এটা মোটেও সম্ভব ছিল না, কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল।
তিনি এবার আরও বেশি অবাক হয়ে যান। ঠিক তখনই তিনি শুনতে পায় তার একজন স্টাফ তাকে ডাকছে। তিনি বের হন এবং দেখেন লাশটি যেই লোকটি নিয়ে আসছিল সেই লোকটি কান্না করতেছে। তিনি তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, কাঁদছেন কেন? লোকটি বলে, ভাই লাশ নাই। তিনি অবাক হয়ে যান। তিনিও গিয়ে দেখে সত্যি লাশ নেই, কফিনটা খোলা অবস্থায় পড়ে আছে। তখন তিনি বলেন, কি আজব, লাশ কই গেল? মাঝ নদীর মধ্যে তো কেউ লঞ্চে চুরি করতে আসবে না, আর এটা সম্ভবও না। কিন্তু লাশ নেই তো নেই, সম্পূর্ণ গায়েব। তখন তিনি লোকটিকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল। লোকটি বলে, লঞ্চটি যখন থেমে গেছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে। আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে লাগলাম ঘটনা কি হচ্ছিল, তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো, আর হঠাৎ একটি বিকট শব্দে লাশের কফিনটা খুলে গেল। আমি তৎক্ষণাৎ কফিনটার কাছে ছুটে গেলাম, গিয়ে দেখি কফিনে লাশ নেই। এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায়। তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এটাই ছিল আমার ঘটনা। তারপর থেকে লঞ্চ ড্রাইভারটি আর কোনো দিন লঞ্চ চালাননি। তিনি এই চাকরি ছেড়ে দেন এবং বলেন, দরকার হয় ভিক্ষা করে খাবো, কিন্তু কখনো আর লঞ্চ চালাবো না। তিনি এখনো বাড়ি গেলে লঞ্চের মাধ্যমে যান না, বাস দিয়ে যান। এটি একটি সত্য ঘটনা এবং বাস্তব ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। তখন আমার বয়স 10 বছর। আমি বরাবর একটু ঘর কোনো টাইপের। আমার ছোট চাচা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সে ছিল খুব সাহসী আর বেপরোয়া, আর তার উপর গ্রামে থাকে, কিছুই ভয় পেত না সে। তো এবার আসল ঘটনায় আসা যাক। ভাদ্র মাস, তাল পাকার মাস। তো একদিন রাত 4টায় সে গেল তাল টোকাতে, কিন্তু সেদিন কপালে তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রাগে গজগজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তাল গাছটা ছিল একটা মন্দিরের পাশে, আর তার চারিদিকে ছিল ঘন জঙ্গল। তো যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কেউ একজন পরপর 3 বার তার নাম ধরে ডাকলো। যেহেতু সে প্রচণ্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়ি চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সবসময় নজর রাখছে। সে আমায় সব বলে, আর বলে আমি যেন তা কাউকে না বলি। তো আমি তাই করলাম। জানুয়ারি 2008 সাল, রাত 12টা বাজে। বাড়িতে মেহমান, তাই সে বাথরুমে গেছে। তো বাথরুম সেরে সে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখলো একটি মানুষের মতো অবয়ব তার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবলো হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। আমাদের বাড়িতে 4টে ঘর। আমাদের ঘর দক্ষিণ মুখ। ঘরের ঠিক সামনেই বড় পুকুর, পুকুরের পাশেই বাথরুম, চারপাশে জঙ্গল, পরে মাঠ। তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল, কিন্তু ওই লোকটাকে আর কোথাও দেখা গেল না। কাকু যেই বাড়িমুখ হয়েছে, হঠাৎ সে শুনল জঙ্গলের ভেতর কে যেন কাশছে। এবার সে একটু ঘাবড়ে গেল। সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। সে শব্দ উৎসের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। কাকু আর নিজেকে সামলাতে পারল না, দৌড় দিল এবং দরজার কাছে এসে অজ্ঞান হয়ে পড়ল। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা শরীর দেহে থুতু এর মতো কি যেন লেগে আছে। তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়। 2 দিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটা খুলে বলল, কিন্তু আর কিছু করা সম্ভব হলো না। কয়েকদিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরে এবং 15 দিন পর সে মারা যায়। বিশ্বাস করবেন কি জানি না, এখনও রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাকুর কবরের উপর যেন কে কাঁদে। আর প্রতি পূর্ণিমাতে জঙ্গলের ওই জায়গা থেকে বীভৎস চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আমরা কেউ রাত 10টার পরে বাইরে বেরোই না। কাকুর কথা আজও খুব মনে পড়ে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক। এখন একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার 4র্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন। গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে কাশিমপুর গিয়ে পড়ান তিনি। বেতন বেশি হয়ে স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন।
আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটার সমস্যা হওয়ায় রিকশায় করে চললেন। আকাশের অবস্থা খারাপ, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনোরকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা এখানে থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে। ঝড় থামলো রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে বনের কাছে চলে এলেন। বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। বনের পাশেই চিতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতাখোলা কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদা মাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উকি দিয়েছে। চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তার পানি জমে আছে, তা থেকেই পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন। আবার পেছনে সেই শব্দ। স্যার আবার পেছনে ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5 থেকে 6 হাত দূরে। চোখ দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনও দেখেননি। স্যার আবার হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। পেছনে তাকিয়ে দেখে কিছু নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাহিরে, স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন, এবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর স্যারের পেছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহসহারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এমনি মনে হচ্ছে স্যারকে কত বিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পেছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সে হাসি, তা বলে বোঝানো যাবে না। স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছেন না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরেছে তখনই নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে। চারিদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায়। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনা পড়ব।
ঝিরঝির শব্দে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ নিশুতি। রাত মনে হলো রাত মাত্র 11:30। কিন্তু এই মিরসরাই মেডিকেলের লাশ ঘরের চারপাশে যেন নেমে এসেছে নিঝুম অন্ধকার, সাথে টিপটিপ বৃষ্টি। সালাম একটু আগে ভ্যান নিয়ে এসেছে এখানে। উদ্দেশ্য ছিল রমেশ ডোমকে লাশটা বুঝিয়ে দেবে। পুলিশ কেস। লাশটা একটা যুবতী মেয়ের, বয়স আন্দাজ 24 হবে। স্বামীর সাথে রাগ করে বিষ খেয়েছে। পুলিশ আস্তে আস্তে ফুলে ঢোল হয়ে গেছে লাশটা। পোলা লাশটাকে মেডিকেলে ময়না তদন্ত করতে পাঠিয়েছে সালামকে দিয়ে। সালাম এই লাশ বহনের কাজ করছে 4 বছর ধরে। এইসব কাজে কখনো ভয় পায়নি, আরও বেশ ভালোই লাগে ওর। অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে সালামের ডাক পড়ে এই জন্যই। অবশ্য টাকাও কম পায় না সে। প্রতিটা লাশ টানার জন্য 600 টাকা পায় সে। এ দিয়ে সপ্তাহখানেকের নেশার টাকা তার হয়ে যায়। সে মর্গের বাইরের অপেক্ষা করছে রমেশের জন্য। রমেশ আসলেই ওকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাবে। এভাবে প্রায় সময় ওকে মর্গের বাইরে বসে থাকতে হয়। সরকারি চাকরি করে রমেশ, তাই কোন সময় আসে সেটার কোনো ঠিক থাকে না। আর লাশ ফেলে রেখেও যাবার উপায় নেই। রমেশের হাতের আঙ্গুলের ছাপ একটা সরকারি কাগজে নিতে হয় ওকে। এই ছাপের জন্যই বসে থাকি প্রায় সময়ই। এই অপেক্ষার সময়টা বাংলা খেয়ে কাটায়। 5 দিন আগে একটা লাশ নিয়ে এসেছিল সে। সেই সময় বেশ টাকা পেয়েছিল, তাই সময়টা মন্দ কাটছে না। মর্গের বাইরে টুল পাতা আছে, সেই টুলে বসে বসে আরেকটা বিড়ি ধরালো সালাম। বৃষ্টি থেমে গেছে একটু আগে। এখন এমন সময় হঠাৎ করেই ওর সামনে এসে হাজির হলো রমেশ ডোম। বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু এখনো শরীরে প্রচণ্ড শক্তি। সারাদিন ঘুমায়, রাতে এসে লাশ কাটাকাটি করে। সালামের সামনে এসে দাঁড়াতেই সালাম চমকে উঠে। রমেশ কাকা নাকি? অনেকক্ষণ চুপচাপ থেকে হো হো করে হেসে ফেলল রমেশ। কিন্তু অন্ধকারে সেই হাসি শুনে হঠাৎ করে যেন ভয় পেয়ে গেল সালাম। বলল, কি গো রমেশ কাকা, এমন করে হাসো কেন? কিছু না রে, হাসলাম এমনিতেই। দেখলাম তুই কতটা দৌড়াস। বলে আবার হাসি শুরু করলেন রমেশ। রেগে গেল সালাম। আমিই ডরাই। আর তুমি যে আমারে এতক্ষণ বসায় রাখলা এই লাশ ঘরের সামনে, বইতে বইতে আমার পা 2খান শেষ হইয়া গেল। এতক্ষণ যে তুমি বৃষ্টিরে ডরাইলা। না রে সালাম, আমার ঘর থেকে বের হইতে দেরি হয়ে গেছে। ভাবলাম থানা থেকে লাশ আসিছে, তোকে বসায় রাখুম না, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হইল, কি করুম? আমার কাছে তো ছাতি নাই, তাই বৃষ্টি না থামা পর্যন্ত আমি বাইর হইলাম না। সালাম তাকিয়ে দেখলো রমেশের শরীর শুকনো, তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মতো পরে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিহিত রমেশকে দেখে খানিকটা ভয় পেল সালাম। বলল, দাও গো কাকা, কাগজটাতে একখান টিপ মাইরা আমি চলে যাই। বেশ রাইত হইছে, ঘরে যামু। বলে পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল রমেশের দিকে। কিন্তু রমেশ যেন দেখেও দেখলো না। বলল, তা তো যাইবাই, কিন্তু আইসকা তোমারে ডরামো চান্দু, তোমারে আমার লাশ কাটা দেখামো। বলে আবার হো হো করে হেসে ফেলল রমেশ। না না, আমার কোনো স্বাদ নেই দেখানোর। তুমি কাটো তোমার লাশ, আমারে টিপ দাও, আমি যাইগা। বলে উঠে পড়তে চাইল সালাম, কিন্তু রমেশ সালামের বাম হাত ধরে ওকে টেনে নিয়ে গেল লাশ কাটার ঘরের সামনে। কোমর থেকে চাবি বের করে খুলে ফেলল দরজা। তারপর চাবির গোছারা ভেতরে রেখে ভ্যানের সামনে নিয়ে আসলো সালামকে। বলল, নাও বাসা, ধরো তো, নিয়ে যাই ভেতরে। সালাম না করল না। দুইজনে মিলে মেয়েটার লাশটাকে তুলে নিয়ে গেল লাশঘরের ভেতরে। সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের উপর লাশটা রেখে বাতি জ্বালিয়ে দিল রমেশ ডোম। তারপর হেঁটে গিয়ে একটা 40 পাওয়ারের বাতি জ্বলিয়ে দিল। এই আলোতে অন্ধকার যেন আরো বেশি চেপে বসলো। আশেপাশে কিছু দেখা যায় না। কোথেকে একটা বাক্স নিয়ে হাজির হলো রমেশ। সেটা খুলে বের করলো একটা ধারালো ছুরি। সেটা দিয়ে লাশ বাঁধার পাটির বাঁধন খুলতে খুলতে বলল, আজকে তোমারে আমি লাশ কাটা দেখামো। কোনোদিন দেখলা না কিভাবে কাটি আমি লাশ। বলে হাসি হাসি মুখে তাকালো। হাসিটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেল সালাম। কেমন যেন একটা জড়তা চলে এলো ওর মাঝে। মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর দেখতে লাগলো কি করে রমেশ। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। এই অন্ধকার রাতে স্যাঁতসেঁতে গোদা গন্ধের সাথে একটা পচা পচা গন্ধে ভরে গেল সারা ঘর। কিন্তু সালামের কোনো অনুভূতি কাজ করছে না।
সে তাকিয়ে আছে রমেশের সামনে রাখা লাশের দিকে। গন্ধের উৎস হয়তো সেখানেই। রমেশ আস্তে আস্তে 4টা দড়ি কেটে লাশের উপর থেকে পাটি সরিয়ে ফেলল। তারপর সেই লাশের উপর থেকে সাদা কাফনের কাপড়টা সরিয়ে দিল। বাদল খুলতে গিয়ে সালামও হাত লাগালো। উপরের দিকের কাপড়টা খুলে সালাম দেখল এক অনিন্দ সুন্দরীর মুখ। এখন ফুলে ফেপে ঢোল হয়ে আছে। চোখের নিচে আর নাকের ফুটো দিয়ে চাপ চাপ রক্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে সালাম বলেন, আহা কত সুন্দর আছিল। এখন কেউ এরে ছুঁইতেও চাইবে না। এদিন নিশ্চয় সবাই এই মায়ারে পাইতে চাইতো, নিজের বউ বানাইতে চাইতো। আজকে সেই লোকগুলান আর এই মায়াটারে স্বপ্নেও চাইবে না। কি আজীব দুনিয়া রে রমেশ কাকা। খেক খেক করে হেসে রমেশ বলল, আরে তুই পয়সার দাম নাই জিনিস দিয়ে মানুষ কত ভাব ধরে দেখোস না। এই মাংস এখন কায়রে দিলে ও নিব না, কিন্তু ফুটানি মারে সব সময় এই মাংস নিয়ে দুনিয়া ছাইরা গেলে সবাই ছুটতে ডরায়। দুনিয়ার মাঝে যারা ভালোবাসে তারাও এই লাশ দেখা ডরায় বলে আবার হাসি শুরু করলো। মনটা খারাপ হয়ে গেল সালামের। রমেশের খিস্তি হাসি শুনে আরো বেশি মন খারাপ হলো। আজকে যেন বেশি বেশি হাসছে রমেশ। বেশি নেশা করলে যা হয় আর কি। ওকে টিপ না দিয়ে এই লাশ ঘরে আটকে রেখেছে। মাতালের সাথে বেশি কথা বলল না সালাম। এক নজরে দেখতে লাগলো রমেশ কি করে। রমেশ একটা ধারালো কাঁচি দিয়ে মেয়েটার উন্মুক্ত শরীরে বুকের মাঝখান থেকে ধরে একটানা সোজা কেটে ফেললো নাভি পর্যন্ত। সাথে সাথে ফিনকি দিয়ে ছুটল রক্ত পড়া। কোথেকে এক গ্লাস পানি এনে ঢেলে দিল সেই রক্তের উপর। সাথে সাথে ধুয়ে পরিষ্কার হয়ে গেল অনেক রক্ত। জীবন্ত মানুষের অপারেশন করতে অনেক কষ্ট, কিন্তু মরা লাশের অপারেশন করা অনেক সহজ। এরপর সেই লাশের দুই দিকে সুচ দিয়ে চামড়া টান টান করে ট্রের সাথে লাগিয়ে দিয়ে কাটা শুরু করলো লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। লাশের শরীর ফলার কারণ বোঝা গেল এবার। মেয়েটা অনেক মোটা ছিল, সারা শরীরে ভর্তি চর্বি। এই চর্বিগুলো হলদে আকার ধারণ করেছে মরার পর। সেই চর্বিগুলো কেটে কেটে একটা বালতিতে ফেলে দিল রমেশ। অনেক দিনের অভ্যস্ত হাতে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটছে রমেশ খালি হাতে, আর একটা ওজন যন্ত্রের উপর রেখে রেখে ওজন নিচ্ছে। তারপর টেবিলের আরেক পাশে সেই অঙ্গগুলো রেখে দিচ্ছে সাজিয়ে। হা করে তাকিয়ে আছে সালাম। কোনো দিন লাশ কাটা দেখেনি, আজকে দেখছে, কিন্তু খেয়াল করেনি কখন পায়ের কাছে একটা কুকুর এসে পড়েছে। হঠাৎ পায়ে একটা হালকা ছোঁয়া পেতেই ভয় পেয়ে গেল সালাম। তারপর টেবিলের নিচে তাকিয়ে দেখলো রমেশের কুকুর ভূতু। সে টেবিলের তলায় রাখা বালতি থেকে মুখ দিয়ে কি যেন খাচ্ছে। হঠাৎ মনে পড়ল সালামের বালতিতেই লাশের চর্বিগুলো রেখেছিল রমেশ। উপরে উঠে রমেশকে সেটা বলতে যেতেই দেখলো রমেশ হাসি মুখে তাকিয়ে তাকিয়ে বলল, আরে এই জিনিসটা ভূতুর অনেক প্রিয়, ওরে ভালো কিছু তো খাওয়াইতে পারি না, তাই এখানে আসলে ও হলুদ জিনিসটাই খায়। ওরে আগে বকা দিতাম, কিন্তু চিন্তা করলাম ভূতুরে ভালো মন্দ কিছু খাইতে দিতে পারি না। কুকুরটা যখন এই জিনিসটা পছন্দ করছে তাইলে কি হয় খাইলে একটু, বলে আবার হেসে ফেলল রমেশ। এবার কেমন যেন গা গুলিয়ে উঠল সালামের। খেতে দিতে হলে ময়লা খাবে, তাই বলে মানুষের চর্বি খাবে একটা পোষা কুকুর? নাক মুখ কুচকে আবার নিচে দেখে নিল সালাম। কুকুরটা তখনও খেয়ে চলছে চর্বিগুলো। আস্তে আস্তে কাজ করে চলেছে রমেশ। সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় কাটা শেষ। এমন সময় কি যেন চিন্তা করে কাজ থামিয়ে দিল সে। তারপর একটা একটা অঙ্গ আবার যথাস্থানে রেখে দিতে লাগলো। শুধু কলিজাটা পড়ে আছে টেবিলের এক কোনায়, কালচে আকার ধারণ করেছে সেটা। হঠাৎ কি মনে করে কলিজাটা একটা পলিথিন ব্যাগে পেঁচিয়ে নিয়ে হাঁটা দিল রমেশ। অবাক হয়ে গেল সালাম। অবাক হয়েই জিজ্ঞাসা করলো, কই যাও কাকা? কলিজাটা কই নিয়ে যাও তুমি? কি করবা এটা দিয়া? পেছন ফিরে তাকালো রমেশ। খুব একটা ভালোভাবে চেহারা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু হলদে দাঁতের পাটি। হেসে হেসেই বলল রমেশ, এই তো এই কলিজাটার একটা ব্যবস্থা কইরা আসি রে সালাম, তুই থাক, আমি অক্ষণই আসতেছি। এই জামু আর আসমু, সামান্য সময় থাক তুই, বলেই হন হন করে দরজা খুলে বাইরে বের হয়ে গেল রমেশ। পেছন পেছন কুকুরটাও ছিল। কি মনে করে পেছন ফিরে তাকালো কুকুরটা। অন্ধকারে কুকুরটার হলদে চোখের মনি দেখে ভয় পেয়ে গেল সালাম।
একটু পরেই আবার বের হয়ে গেল সেটা। হাঁপ ছেড়ে যেন বাঁচলো সালাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেল সালাম। লাশ ঘরের বাইরে থেকে কারা যেন কথা বলে, কিছু বুঝতে চাইছে। কেউ একজন মহিলা কাঁদছে। তাড়াতাড়ি লাশ ঘর থেকে বের হয়ে আসলো সালাম। দরজা খুলে বের হয়েই অবাক হয়ে গেল সালাম। বাইরে আরেকটা ভ্যান দাঁড়িয়ে আছে। সালামের ভ্যানটা সরানো নিয়ে তর্ক করছিল কিছু মানুষ। মনে হচ্ছে ভ্যানে করে কোনো একটা লাশ নিয়ে এসেছে কেউ, সাথে সেই লাশের আত্মীয় স্বজন। তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকে। সালাম বের হয়েই জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? কার লাশ নিয়ে আইছেন? রমেশ তো একটু আগে বাইর হইল, এখনই আসি যাবে। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সামনের জনতা। ভোর হতে শুরু করেছে মাত্র, আস্তে আস্তে জেগে উঠতে শুরু করেছে পাখিগুলো। এমন সময় যেন একটা বোমা ফাটালো সালাম। সামনে থাকা সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। একজন মহিলা এগিয়ে সালামকে বলল, কে আসিল এতক্ষণ? কে আসিল ভেতরে? কেন কইলাম না রমেশ কাকা বাইরে গেছে, একটু পরেই আইসে পড়বে? বিরক্তি সুরে বলল সালাম। সেই মহিলা হঠাৎ গিয়ে ভ্যানে রাখা লাশটার মুখ থেকে কাপড় খুলে ফেলে বলল, রমেশ যদি এখানে আসে তবে এইটা কেডা? লাশের মাথাটা দেখে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল সালামের। রমেশ সাদা কাপড়ে বাঁধা লাশ হয়ে পড়ে আছে সালামের সামনের ভ্যানে। হঠাৎ করে বুঝতে পারল সালাম ও অজ্ঞান হয়ে যাচ্ছে। শুধু অজ্ঞান হবার আগে সেই ভ্যানের পাশে দাঁড়ানো রমেশের কুকুরটাকে দেখতে পেল সে। সেই হলদে চোখে তাকিয়ে আছে খানিকক্ষণ আগের মতো। মুখের পাশে লেগে আছে হলদে চর্বি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।